একটা কথা আরও বলতে চাই, সেটা হচ্ছে সমস্ত জায়গায় আজকাল এনপিএস কর্মচারীর সংখ্যা বেশি, আগামী দিনে এরাই হবে পুরো। এনপিএস এর সঙ্গে অত্যন্ত অন্যায় করা হয়েছে ওই যে সরকারি অফিস মেমোরেন্ডাম 24 সেপ্টেম্বর 2021 যার মধ্য দিয়ে 1 অক্টোবর থেকে নিগম তৈরি হয়েছে, এখানে কর্পোরেশন হয়েছে। সেখানে বলা হচ্ছে যে তোমাদের যে ট্রান্সফারটা হচ্ছে, ট্রান্সফার টু নিউ এন্টিটি on deemed deputation en masse with the aim to finally absorb in the new entity and abolition of Ordnance Factory Board, এই সমস্ত কিছু হবে সিসিএস পেনশন রুল 1972 রুল 37A মাধ্যমে। আপনারা একবার পড়ে দেখতে পারেন। সিসিএস পেনশন রুল তো এনপিএস এর উপর লাগুই হয় না, আইনগতভাবেই লাগু হয় না। এনপিএস এ বলা হচ্ছে যে যারা সিসিএস পেনশন রুলে থাকবে তারা এনপিএস এ আসবে না, আর সিসিএস পেনশন রুল বলছে যারা এনপিএস এ থাকবে তারা সিসিএস পেনশন রুলে থাকবে না। সেক্ষেত্রে কোনো আইন কানুন না থাকা সত্ত্বেও আপনারা কর্মচারীদের বাধ্য কি করে করতে পারেন? বেআইনি ভাবে কি করে সম্ভব? এটা নিয়ে জবলপুরের যারা অফিসার আছে তারাও তো এনপিএস আছে, তারা আদালতে গেছে, ক্যাটে গেছে। সরকার সেখানে জবাব দিয়েছে कि हाँ ये बात सही है कि सीसीएस पेंशन रूल एनपीएस पर लागू नहीं होता और एनपीएस का रूल सीसीएस पेंशन रूल पर लागू नहीं होता, और एनपीएस के लिए कोई अलग से कोई कानून है ही नहीं जिसके तहत ऐसे ट्रांसफर होते समय उसके साथ कैसे ट्रीटमेंट किया जाए वो कहीं लिखा हुआ हो, ऐसा है ही नहीं। और चूंकि ऐसा कोई अलग कानून नहीं है, इसलिए सीसीएस पेंशन रूल्स के जो धारा 37A है उसी को हमने आदर्श एक मॉडल मानते हुए, स्टैंडर्ड मानते हुए हमें इन पर लागू किया। किंतु এটা আপনারা কি করে করতে পারেন? যখন আইন নেই তখন বলছে যে 100 বছর আগে 1922-এ একটা ফান্ডামেন্টাল রুল তৈরি হয়েছিল যে কোনো কর্মচারীর এই ধরনের ট্রান্সফার কোনো কর্পোরেশনে করে দেওয়া যেতে পারে এবং তার জন্য তার ইচ্ছা, তার সঙ্গে পরামর্শ করার, তার ইচ্ছা কি সেটা জানার কোনো প্রয়োজন নেই। ইংরেজদের সময় গোলামির দিনে ইংরেজরা যে সরকার যে আইন তৈরি করেছিল, আজ 100 বছর পরে সুযোগ বুঝে সেটাই আমাদের বিরুদ্ধে ওরা প্রয়োগ করছে। অফিসাররা এর বিরুদ্ধে আদালতে গেছে। एआईडीएफ भी इस बारे में अपनी तैयारी कर रहा है। एआईडीएफ ने फैसला लिया है कि ये जो एनपीएस के साथ ऐसा किया गया है ये गलत है, अतएव इसे खारिज किया जाए, अन्यथा सारे एनपीएस कर्मचारी को पुरानी पेंशन स्कीम में जाने का ऑप्शन दिया जाए। निश्चित रूप से ही हम इसको छोड़ेंगे नहीं, क्योंकि कानूनी तौर पे हम मजबूत है और एमपीएस की पीड़ा आप सब अच्छी भली भांति जानते समझते हैं।
ऐसे अनेकों उदाहरण हमने सरकार के सामने पेश किया, रक्षा मंत्रालय, रक्षा उत्पादन सचिव के पास भेजा कि इस बीच में जो एनपीएस के कर्मचारी सेवानिवृत्त हुए हैं उनके साथ क्या सलूक किया गया। 16 साल नौकरी करने के बाद 30,000 रुपया उनके आखिरी वेतन होने के बावजूद उन्हें एनपीएस का पेंशन मिला है मात्र 2400। अद्यपि अगर ये एनपीएस में ना होते, पुराने पेंशन में होते, तो इन्हें वो 30,000 का आधा, साथ में महंगाई भत्ता मिल के 20-25 हजार रुपया मिलता। शुद्ध এইটুই নয়, পরবর্তীকালে যে সুযোগ সুবিধা যেটা পুরনো পেনশন স্কিমে আছে, এনপিএস এ নেই, এটা আপনারা জানেন। এটা আমাদের কাছে এখন একটা সুযোগ যে এই বিষয়টাকে আমরা আজকের দিনে আরো বেশি শক্তিশালী সংগঠন বানিয়ে এর বিরুদ্ধে লড়াই শুরু করি। অর্থাৎ আজকের দিনে যে সবচেয়ে বড় কাজ আমাদের কাছে আছে সেটা এই এনপিএস এর বিরুদ্ধে। আর তার সঙ্গে এটা মনে রাখতে হবে যে পুরনো পেনশন স্কিম যারা আছে তাদের সঙ্গেও কিন্তু এই আইন সঠিকভাবে প্রযোজ্য হচ্ছে না। আপনারা দেখেছেন কিনা জানি না, সিসিএস পেনশন রুলের রুল 37 যেটা ওরা লাগু করেছে, সেই রুল আমাদের উপর লাগু করছে ঠিকই, সেক্ষেত্রে ওরা বলছে যে যারা বিএসএনএল এই ধরনের কর্মচারী যারা ট্রান্সফার হয়েছে টু কর্পোরেশন, তাদের পুরনো পেনশন স্কিমেই পেনশন দেওয়া হবে কনসোলিডেটেড ফান্ড থেকে। অর্থাৎ সরকারি কর্মচারীদের আজ যেমন সরকার আলাদা করে দায়িত্ব নিয়েছে, ওই বিএসএনএল কর্মচারীদেরও সেইভাবে দায়িত্ব নিয়ে থাকবে। এই কনসোলিডেটেড ফান্ড থেকে পেনশন দেওয়ার যে গ্যারান্টি, তখন সেই কারখানা বেঁচে আছে কি মরে গেছে, অথবা তার ঠিক কি অবস্থা, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, গ্যারান্টিড স্কিম। কিন্তু বিএসএনএল বাদ দিয়ে, যেমন ধরুন এই আমাদের কর্পোরেশন হয়েছে, আমাদের ক্ষেত্রে বলছে একটা ফান্ড তৈরি করা হবে, যে ফান্ড ম্যানেজমেন্ট থাকবে ওই ফ্যাক্টরির হাতে, কিন্তু তার চেয়ারম্যান থাকবে ডিপার্টমেন্টের যে বড় অফিসার, আমাদের ক্ষেত্রে সেক্রেটারি ডিপি। বলে ওই ফান্ড থেকে পেমেন্ট করা হবে। যদি কোনো পেমেন্টে অসুবিধে হয়, অর্থাৎ পয়সা কড়ির অসুবিধে, তাহলে সরকার দেখবে। কিন্তু একথা বলছে না যে আজ যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের কনসোলিডেটেড ফান্ড থেকে পেনশন দেওয়া হয়, বিএসএনএল এর কর্মচারীদের যেভাবে দেওয়া হয়, তোমাদের সঙ্গেও তাই দেওয়া হবে, এ কথা ওরা বলছে না। অর্থাৎ এই সবকটা বিষয় এখন আমাদের সঙ্গে সর্বভারতীয়ভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। স্বার্থটুকু থেকে বাঁচানো, কর্পোরেশনকে আটকানো, এনপিএসদের রক্ষা করা, পুরনো পেনশন স্কিমে যার আছে কনসোলিডেটেড ফান্ড থেকে তার পেনশন দেওয়ার রাস্তা যাতে বন্ধ হয়ে যায় তা দেখা। অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন মনে করে এ ব্যাপারে গুরু দায়িত্ব তাদের, তাই আমরা সব জায়গায় এ কথা গিয়ে বলার চেষ্টা করছি। বিভিন্ন কারণে আপনাদের ওখানে যাওয়াটা সম্ভব হয়নি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একবার এই নিয়ে কথা বলা যায়। আমরা भेबेছি, जो हमने सोचा मैं बताऊं, वो ये है कि हम आंदोलन अपना जारी रखेंगे और आज से 1.5 साल के बाद जब ऑप्शन देने की बात आएगी तब हम सब के सब ऑप्शन देंगे कि हम सरकारी कर्मचारी बने रहना चाहते हैं।
कुछ संगठन ये कहते हुए हमने सुना कि अरे यार ये मुमकिन नहीं है, ये फिजूल बातें हैं रही है। उनकी जानकारी के लिए मैं ये कह देना चाहूंगा कि बीएसएनएल के जो सरकारी अधिकारी थे, यानी यूपीएससी के जरिए जो बड़े अधिकारी के तौर पे आए थे, वे लोग उसी समय इन्हीं बातों पर निगमीकरण और उनके साथ जो उनका ट्रांसफर इन बिंदु पर चुनौती दी थी अदालत में, आज 20-22 साल होने के बाद भी वो आज भी सरकारी कर्मचारी है और बीएसएनएल के सरकारी कर्मचारी के तौर पे ही काम कर रहे हैं। যদি সরকারি কর্মচারী হিসাবে কাজ করার সুযোগ আদায় করে নিতে পারে কিছু অফিসার যারা সাধারণত কোনো আন্দোলনে অংশগ্রহণ করে না, এবার জবলপুরে এরা সবাই মিলে কোর্ট কেস করেছে, ভালো কথা। নিশ্চয়ই আমরা এই ব্যাপারে পিছনে থাকবো না। আজকের দিনে স্থানীয়ভাবে বড় কিছু করা সম্ভব না, আর এই সর্বভারতীয় পরিচিতি আছে, সর্বভারতীয় সব জায়গায় সংগঠন আছে, মজবুত সংগঠন আছে, যে অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন, তার নেতৃত্বে বিএমএস আছে, সিটরা আছে, এমনকি আইঅফএসে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি অর্গানাইজেশনের যে অফিসারদের যে সংগঠন, তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা আশা করি আমরা সফল হব আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে। এই সুযোগটা আমি খুঁজছিলাম শুধু এই কথার জন্য, এই যে 4-5টা কথা আপনাকে বললাম, এগুলো বলার একটা সুযোগ আমি চাইছিলাম, তাই আপনার সঙ্গে বললাম। ধন্যবাদ।